গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্ব ৭। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্যের প্রথম কিরণ যখন দিগন্তে উকি দেয়, তখন মনে হয় কোনো শিল্পী তার ক্যানভাসে সোনালি রঙের পোজ দিয়েছেন। সেই আলো এসে পড়ে জানালার গ্রিলে, আর ঠিক তার পাশেই রাখা টবের গাছটির উপর। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো তখন নিছক জল নয়, এক একটা ছোট ছোট হিরে, যা রোদের স্পর্শে ঝিলমিলিয়ে উঠছে। মেঠো সুরের মূর্ছনা বাতাসে তখনও রাতের হিমেল আমেজ লেগে আছে। সেই শীতল হাওয়া বয়ে যাওয়ার সময় বাঁশঝাড় থেকে একটা সো সো শব্দ আসছে। হঠাৎ নীরবতা ভেঙে দিয়ে ডেকে উঠল একটা দোয়েল। সেই সুরের রেশ ধরে একে একে চড়ুই, শালিক আর কাকের কোলাহলে আকাশবাতাস মুখরিত হয়ে উঠল। আজ খুব সকাল সকাল বেরিয়েছে আধার। ব্যস্ত হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। কয়েকটা পথ পাড়ি জমিয়ে একটি রেস্তোরাঁর সামনে থামে। গাড়িটা পার্কিং প্লেসে রেখে ফোন নিয়ে বেরিয়ে এল। তারপর হনহনিয়ে ভেতরে প্রবেশ করল। রাহুল। রাইট। একটি ফাঁকা কর্নারের টেবিলে বসে থেকে কফি খাচ্ছিল রাহুল। তখন পাশ থেকে বাক্যটি শুনে কপাল কুঁচকে মুখ তুলে চায় এবং দেখে স্যুটবুট পরিহিত একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। রাহুল মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, ইয়েস, আমি রাহুল। কিন্তু আপনি? আধার। আধার খান। আধার কোটের বোতাম খুলে সামনের চেয়ারে বসতে বসতে জবাব দেয়। নামটা শুনে রাহুলের কপাল কুঁচকে গেল। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, আপনিই তাহলে আমাকে এখানে ডেকেছেন? কিন্তু কেন? ভেবেছিলাম তুমি অনেক বুঝদার ছেলে। আমার নামটা শোনো মাত্রই বুঝে যাবে আমি এখানে কেন ডেকেছি তোমায়। বাট ভুল ভেবেছি আমি। রাহুল একটু নড়েচড়ে বসল। আধার তীক্ষ্ণ চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করতে করতে ওয়েটারকে ডেকে কফি অর্ডার দিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, কেন এমনটা করছিলে তুমি? রাহুল বুঝতে পারল লোকটা সব জেনে গেছে। না হলে কি আজ এইভাবে ডাকত? তাই সে কথা না ঘুরিয়ে সোজাসাপটা জবাব দিল, কারণ আমি তাকে ভালোবাসি। আধার তাচ্ছিলে সুরে বলল, ভালোবাসলে বুঝি এমনটা করা যায়? তুমি তো রীতিমতো মেয়েটাকে আমার কাছে ভিলেন বানাতে চেয়েছিলে। এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। বুঝলাম। তা এটা কেন করলে? সরাসরি তো বলতে পারতে। শুধু শুধু এত নাটক করলে। রাহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আলোকে ছোটবেলা থেকেই ভালোবাসি। তবে কখনো সেটা প্রকাশ করতে পারিনি। কারণ মেয়েটা প্রেমটেম করা পছন্দ করত না। ও তো বিয়ে পাগল ছিল। তাই আমিও ঠিক করেছিলাম আমার ভালোবাসার মানুষকে বিয়েই করে নিব। তাই তো লেখাপড়া শেষ করা মাত্রই নিজের ক্যারিয়ার গড়তে শুরু করলাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে আপনি এসে আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিলেন। দুনিয়ায় এত এত মেয়ে থাকতেও কিনা আপনার আমার ময়নাকেই বিয়ে করতে হলো। যখন রোহিতের মুখে মেয়েটার বিয়ের কথা শুনলাম, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার শরীর থেকে কেউ হৃদয় বের করে নিয়েছে। বিশ্বাস করুন, ভীষণ কষ্ট হয়েছে। আমি চেয়েও তখন দুবাই থেকে ফিরতে পারিনি। আমার শরীরটা অন্য কোথাও থাকলেও আমার মনটা সারাক্ষণ ওই মেয়েটার কাছেই ছিল। আমি প্রতিটা মুহূর্তে ছটফট করেছি। বলতে চেয়েছি আমি তাকে খুব করে ভালোবাসি। একটু থেমে পুনরায় বলল, দেশে ফেরার পর সর্বপ্রথম ওর বিয়ের খোঁজখবর নিই। ভেবেছি মেয়েটা নতুন সংসারে সুখী রয়েছে। আমি কখনোই চাইনি আমার প্রিয় মানুষটিকে কষ্ট দিতে। তাই তো মনের বিরুদ্ধে গিয়েও আমি মুখ বুজে সবকিছু মেনে নিয়েছি। কারণ আমার না পাওয়া ভালোবাসার মানুষটি সুখে আছে। এবং তার সুখে দিন শেষে আমারও সুখ ছিল। তাকে ভালোবেসেছি মানে এই নয় যে তার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিব। আমি কখনোই তার কষ্টের কারণ হতে চাইনি। তাই নিজেকেই সরিয়ে নিলাম। কিন্তু যখন জানতে পারি আলো আপনাকে পছন্দ করে না এবং আপনিও ওকে পছন্দ করেন না, দুজনেই পরিবারের চাপে ও পরিস্থিতির জন্য বিয়ে করতে বাধ্য হয়েছেন, ঠিক তখনই আমার মনে একটা আশার আলো জ্বলে ওঠে, আমার না পাওয়া প্রেয়সীকে পাওয়ার আশা। তারপর আরও ভালো করে খোঁজখবর নিয়ে প্ল্যান করলাম আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেব। কারণ আপনি এমনিতেও মেয়েটাকে চান না, তাহলে শুধু শুধু নিজের কাছে রেখে কি লাভ বলুন তো? যেখানে মেয়েটাও খুশি ছিল না, তাই মাঝরাতে তাকে ফোন দিতাম। আর এটাও জানতাম আলো ভীষণ ঘুমকাতুরে। ওর বিছানায় শুতে দেরি হলেও ঘুমাতে দেরি হয় না। তার ঘুমটাও ছিল মাশাল্লাহ। পাশের ব্যক্তিকে যদি রাতবিরেত খুন করাও হয় তাহলেও ওর ঘুম ভাঙবে না।
আর এটারই সুযোগ নিয়েছি। কারণ আমি শিওর ছিলাম কলটা আপনিই ধরবেন। আমাদের মিথ্যে প্রেমের কাহিনী আপনাকে শোনাই। তারপর ফুলও পাঠিয়েছি। সাথে নোটও। তবে সেটা দরজার বাহিরে রাখা হয়েছিল। যেন আপনার হাতেই ওই চিরকুটটা যায়। এবং আপনি রেগেমেগে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেন। হাজার হোক, কোনো স্বামীই চাইবে না নিজের অর্ধাঙ্গিনী বিয়ের পরও তার এক্স বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখুক কিংবা পরকীয়া করুক। আপনি শুরু থেকেই ওকে দেখতে পারেন না, সবসময় অপমান করেন। ভার্সিটিতেও একই। আর এসব যখন জানবেন, দেখবেন তখন নিশ্চয়ই চুপ থাকবেন না? অবশ্যই মেয়েটাকে ছেড়ে দিবেন। ট্রাস্ট মি। এসব করার মোটেও ইচ্ছে ছিল না। কিন্তু আমি নিরুপায় ছিলাম। শুধু চেয়েছি আমার পাখিটাকে। এছাড়া আর কিছুই না গে। আধার কফি খেতে খেতে মনোযোগ সহকারে কথাগুলো শুনো। তারপর তপ্ত শ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, তুমি আবেগের বশে এসব ছেলেমানুষি করেছ। আমার জায়গায় যদি অন্য ব্যক্তি হতো তাহলে এই সামান্য ব্যাপারটা কতদূর এগিয়ে নিয়ে যেত তার কোনো আইডিয়া নেই তোমার। যদি থাকতো তাহলে এমন জঘন্য কাজ করতে পারতে না। তুমি এমন কাজ করে আমাকে সুযোগ করে দিয়েছিলে মেয়েটার চরিত্রের দিকে আঙুল তুলতে। হ্যাঁ, আমি মানছি মেয়েটাকে পছন্দ করি না। কিন্তু তাই বলে কিছু ফোন কলস, ফুল, চিরকুট দেখে রিয়াক্ট করব? ভাগ্যিস ওই জায়গাতে আমি ছিলাম, নয়তো তোমার এই পাগলামির জন্য মেয়েটার উপর দিয়ে কোনো ঝড় বয়ে যেত সেটা জানতেও পারতে না। আচ্ছা, তোমার শুধু এইটা কেন মনে হয়েছিল আমি ওসব দেখে ডিভোর্স দিব? আমি চাইলে মেয়েটাকে অপমান করতে পারতাম, তার চরিত্র নিয়ে কথা তুলতাম বা গায়েও হাত তুলতে পারতাম। সবার সামনে মেয়েটা হ্যান্সতা হতো। এগুলো কি হওয়া অস্বাভাবিক কিছু ছিল? তুমি মেয়েটার ভালো করতে গিয়ে অজান্তেই ক্ষতি করার চেষ্টা করেছ। মনে রাখবে, সবকিছুর ভালো দিক হয় না। আমরা যেটাকে সামান্য ভাবি ওটাই অন্যের কাছে ভয়ঙ্কর কিছু। মাঝে মধ্যে করা ছোট্ট ভুলেও পস্তাতে হয়। ইউনো, সবাই ভালো মানুষ না। রাহুল শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মানুষটা কিছু ভুল বলেনি তো? সবটা ঠিকই বলেছে। সে এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে ভুল করে ফেলেছে। এর জন্য যদি মেয়েটার ক্ষতি হতো তখন সে কি করত? নিজেকে কখনো ক্ষমা করতে পারত? আবারও দীর্ঘশ্বাস ছাড়ল রাহুল। সে একটু বেশিই করে ফেলেছে। না চাইতেও মেয়েটার চরিত্রের দিকে অন্যকে আঙুল তোলার সুযোগ করে দিয়েছিল। এটা ভাবতেও এখন নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। কেন যে ওসব করতে গেছিল? কিন্তু সে তো বাধ্য হয়ে করেছে ওসব। যা করেছে শুধু নিজের না পাওয়া ভালোবাসার মানুষটিকে একটু পাওয়ার আশায়। তাই এত কিছু ভেবে দেখেনি। অথচ এই মানুষটা সবটা দেখে শুনেও শান্ত। যেন আগে থেকেই জানত মেয়েটা এমন কাজ করতেই পারে না। আমি যা করেছি সেটা ভুল ছিল। কিন্তু আমার ভালোবাসায় কোনো ত্রুটি নেই। আপনি শুধু আমার প্রিয় মানুষটিকে আমাকে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি ওকে সুখে রাখব। দরকার হলে তার পরিবারের হাত পায়ে ধরে আমি তাকে চাইব। তবুও আমার আলোকে চাই। আপনি ওকে এই মিথ্যে সম্পর্কের মাঝখান থেকে মুক্ত করে দিন। আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমার ভালোবাসার মানুষটির বিনিময়ে আমি সবকিছু করতে রাজি আছি। রাহুল একনাগাড়ে কথাগুলো বলে। আধার কফিতে লম্বা চুমুক দিয়ে গমগমে গলায় বলল, মরতে পারবে? লোকটার এহেন কথা শুনে রাহুল ভ্যাবাচ্চাকা খেল। এ আবার কেমন প্রশ্ন? কি হল? জবাব দাও। ভালোবাসার জন্য নিজের জীবন দিতে পারবে? আত্মহত্যা করা মহাপাপ। আধার ঠোঁট বাঁকাল। তারপর ধীর কণ্ঠে বলল, এই ভালোবাসাতে কি পাও বলো তো? শুধু শুধু কেন নিজের সুন্দর জীবনকে ধ্বংস করো? এই যে তুমি ওই মেয়েটাকে একতরফা ভালোবাসো, অথচ দিন শেষে কি পেলে? এক বুক কষ্ট ছাড়া আর কিছুই না। তুমি এমন ভালোবাসা বাসলে যে নিজের মনের কথাটাও বলতে পারলে না। এ কেমন প্রেম? এসব মরীচিকার পিছনে না ঘুরে নিজের লাইফটা এনজয় করো। সবে তো জীবন শুরু, এখন যদি জীবনটা উপভোগ না করো তাহলে শেষ বয়সে গিয়ে বড্ড আফসোস করবে গু। ভালোবাসা এটা অদ্ভুত একটা তৃপ্তি। আপনি হয়তো কখনো কাউকে ভালোবাসনি তাই এমন কথা বলছেন। আমরা কখন, কোথায়, কাকে, কোনো সময়ে মন দিয়ে বসব সেটা নিজেরাও জানি না। কারণ মন কোনো কিছুর বাধা মানে না। আমাদের অজান্তেই আমাদের হৃদয়টা বেইমানি করে বসে। না চাইতেও মনটা অন্য কাউকে খুব করে চেয়ে বসে। যেখানে আমাদের কারোই হাত থাকে না। আপনার জীবনে কেউ এলে আপনিও তখন তাকে পাওয়ার জন্য উন্মাদ হবেন, হাজার হোক, হৃদয়ের উপর কারোরই দখলদারি চলে না।
আধার চোখমুখ কুচকাল। সামনে থেকে নজর সরিয়ে বাইরে নিক্ষেপ করল। তারপর গম্ভীর কণ্ঠে আওড়াল, আধারের জীবনে এমন দিন কখনোই আসবে না। দরকার হলে ওই মুহূর্তটাই পাল্টে দেব গো। পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ক্লাসরুম থেকে বেরিয়ে এল আলো। তারা সিঁড়ি বেয়ে নিচে নামার সময় তামান্না বলে উঠল, এই তোরা শুনেছিস? ওই স্লার শয়তান বেটাসহ তার সাঙ্গপাঙ্গরা এখন সিটি হাসপাতালের বেডে শুয়ে আছে গু। আলো কপাল কুঁচকে জানতে চাইল, কার কথা বলছিস? পাশ থেকে ফারাহ বলল, স্বজনের ডাটা। মানে সুজন মোল্লা গু। আলো চমকে উঠে বলল, কেন? কি হয়েছে? গতকালে রাতে সুজন খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে, আর ওর সাঙ্গপাঙ্গদেরকে জানি ধোলাই করেছে। হয়তো কারোর সাথে আবার ঝামেলা পাকিয়েছিল। এদের কাজই তো নষ্টামি করে বেড়ানো। যা হয়েছে ঠিকই হয়েছে। ওদের একটু শিক্ষা হওয়ার উচিত ছিল। তামান্নার কথা শেষ হতেই পাশ থেকে শালুক বলে উঠল, শুধু কি তাই? শুনলাম তাদের সবাইকে ভার্সিটি থেকে কোনো কারণে বহিষ্কারও করা হয়েছে। এবার থেকে ভার্সিটিতে সবাই শান্তিমতো থাকতে পারবে। কোনো প্যারা নাই। সবার কথা শুনে আলো ভাবুক হয়ে গেল। কোনোভাবে এসবের পিছনে কি ওই লোকটার হাত আছে? না না, সে এসব কি ভাবছে? হয়তো মানুষটা ওদেরকে বহিষ্কার করানোর পিছনে আছে। এছাড়া আর কিছুই না। একদৃষ্টে ভালোই হয়েছে শয়তানগুলোকে তাড়িয়ে। নয়তো তার মতো আরও মেয়ে হ্যারেস হতো। আলো এসব ভেবে তপ্ত শ্বাস ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, তোরা যা, আমি একটু পর আসছি গু। কেন? এখানে থেকে কি করবি? তামান্নার কথা শুনে আলো বিরক্তিকর কণ্ঠে বলল, প্রেম করব। এথম বিয়াত্তা মহিলা নাকি প্রেম করবে গে? তোরা যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি। তবে দুলাভাই দেশে ফিরলে বলে দিব তার বউ ভার্সিটিতে এসে কি করে গি। সবাই হাসতে হাসতে চলে গেল আর আলো দীর্ঘশ্বাস ছাড়ল। মাঝপথে এইভাবে বাঁশের মতো দাঁড়িয়ে আছো কেন? পিছন থেকে ভেসে আসা পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে আলো চট করে ঘুরে তাকায়। একজোড়া তীক্ষ্ণ কালো মণির সাথে দৃষ্টি বিনিময় হতেই আলো নজর সরিয়ে নিল। আধার গম্ভীর মুখে চোখের চশমা খুলে হাতে থাকা পরীক্ষার খাতাগুলো নিয়ে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। শুনুন। মিষ্টি কণ্ঠে এত আদুরে ডাক শুনে অটোমেটিক আধারের পা জোড়া স্লথ হয়ে যায়। এতে সে নিজেই বিস্মিত। এই মেয়ের কণ্ঠে কোনো জাদুটাডু আছে নাকি? কারোর কণ্ঠস্বর যে এত মোহনীয় হতে পারে সেটা এই বাচাল মেয়েটাকে না দেখলে জানতেই পারত না। স্যারকে দাঁড়িয়ে যেতে দেখে আলো তড়িঘড়ি করে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ স্যার। আধার ঘাড় ঘুরিয়ে তাকায় পিচ্চি মেয়েটার দিকে, যে কিনা তার বুক সমান। সে কিছুটা সময় নিয়ে নজর সরিয়ে জানতে চাইল, কিসের জন্য? আলো জিহ্বা দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, ওই বদমাইশগুলোকে বহিষ্কার করার জন্য। এখানে তোমার জন্য কিছু করা হয়নি। যা করা হয়েছে সবটাই ভার্সিটির রেপুটেশনের জন্য করা হয়েছে গি। আলো ফিচেল হেসে বলল, সমস্যা নেই স্যার। আমি এতেই হ্যাপি। আধার কিছু না বলে সামনে পা বাড়ায়। আলো তখন আবারও ডেকে উঠল, স্যার। আধার বিরক্তিতে পিছনে ফিরে শুধাল, কি সমস্যা তোমার? আলো ডান হাতের দিকে ইশারা করে বলল, ওখানে কি হয়েছে? আধার ভ্রু কুঁচকে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতের দিকে তাকিয়ে বলল, যেটাই হোক, তাতে তোমার কি? আলো হতাশ হল। কাঁধের ব্যাগ চেপে ধরে নামতে নামতে বিড়বিড় করে বলল, কিছু না ঘি। সময়ের সাথে সাথে পেরিয়েছে 5টা দিন। আলোর পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে। তারপর থেকে বাড়িতে বসে আছে। ভার্সিটিতে যায়নি 3 দিন। আর নাশ-সুর বাড়িতে ফিরেছে। এতে অবশ্য তার বাবাই তাকে যেতে দেননি। এটা নিয়ে সে কোনোরকম প্রশ্ন করেনি। কারণ তারও ক্যাং জানি খান বাড়িতে যেতে মন টানে না। ওখানে গেলে আবারও সে একা হয়ে যাবে। কেউ তাকে চায় না, ভালোও বাসে না। অথচ এই বাড়িতে তাকে ভালোবাসার মতো মানুষের অভাব নেই। সবকিছু থেকেও আলো তার দাদাজানকে খুব মিস করে। কারণ ওই একটা মানুষই তো তাকে ভালোবাসত, আগলে রাখত। কিন্তু আজকাল কিছুই তার ভালো লাগছে না। সবকিছুতে বড্ড অনীহা চলে এসেছে। আলো আজও বেশ বেলা করে ঘুম থেকে উঠল। এখানে এসে অলসে পরিণত হয়েছে। সাথে কিছুটা স্বাস্থ্যও বেড়েছে। সারাদিন আজাইরা শুয়ে বসে থাকলে যেটা হয় আর কি।
সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এল। তখন ঘড়ির কাঁটায় সকাল 10:30 ছুঁই ছুঁই। আলো হামি তুলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই চমকে উঠল। কারণ খান বাড়ির সকলে উপস্থিত সেখানে। সবার নজর তার উপর পড়ার আগেই মেয়েটা তড়িঘড়ি করে রুমে চলে গেল। টি-শার্ট, প্লাজো চেঞ্জ করে সেলোয়ার কামিজ পরে নীল। তারপর মাথায় ওড়না দিয়ে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে এসে আলো বড়দের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিল। মায়া ছায়া নেই। তারা স্কুল কলেজে গিয়েছে। আর রোহিত ভাইয়া অফিসে। সবটা ঠিক থাকলেও কালো স্যুটবুট পরিহিত দুজন উকিলকে দেখে আলোর যা বোঝার তাই বোঝা হয়ে গেল। সে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে তার দাদাজানের দিকে তাকায়। মানুষটা থমথমে মুখে চুপচাপ বসে আছে। তাহমিনা খানও রয়েছে। তবে আজ উনার চেহারা একদম শান্ত এবং স্বাভাবিক। হয়তো তিনি এই সিদ্ধান্তে মনে মনে ভীষণ খুশি। আলো ধীর পায়ে শোভহান খানের সামনে এসে ফ্লোরে হাঁটু ভেঙে বসে দুহাতের উপর হাত রেখে অস্ফুট স্বরে বলল, আমার উপর খুব অভিমান তাই না দাদাজান? আমি বলেছিলাম ফিরব, কিন্তু কথা রাখতে পারলাম না। আমি যে বড্ড নিরুপায় দাদাজান। তুমি প্লিজ কষ্ট পেও না। আমি তোমার নাতবু হয়ে না থাকতে পারলেও নাতনি হয়ে সারা জীবন থাকব। যেমনটা আগে ছিলাম। শোভহান খানের বুকের ভেতরটা ছটফট করছে। সাথে ভীষণ অপরাধবোধও কাজ করছে। শুধুমাত্র আজ তার জন্য মেয়েটার জীবনটা এলোমেলো হয়ে গেল। তিনি যদি এমনটা না করতেন তাহলে হয়তো আজ মেয়েটা অন্য কোথাও সুখে শান্তিতে সংসার করত। এমন মিথ্যে সম্পর্কের মধ্যে জড়াতে হতো না, যেখানে কষ্ট ছাড়া আর কিছুই নেই। মতিউর রহমান গম্ভীর মুখে বসে আছেন। তিনি কিছুদিন আগেই জেনেছে ডিভোর্সের কথা। স্বয়ং আধারই সবটা জানিয়েছে তাদেরকে। আর আজ তাদের মতামত নিয়েই উকিলসহ হাজির খান পরিবার। যেই পরিবারে নিজের আদরের মেয়ে সুখে নেই, সেই পরিবারে উনারাও তাদের সন্তানকে রাখতে চায় না। বরং আর কিছুদিন পর মতিউর রহমানই ডিভোর্স দেওয়ার কথা তুলতেন। কারণ তিনি চান না তার বড় মেয়ে আর ওই বাড়িতে যাক। দিন শেষে সবার আগে তার সন্তানদের সুখ শান্তি আগে, তারপর বাকিসব। আর একবার ভেবে নিলে কি হয় না বাবা? মিসেস আলেয়া রহমান অসহায় কণ্ঠে আধারের দিকে তাকিয়ে বলে। তিনি চাইছেন না তার মেয়েটার সংসার এইভাবে ভেঙে যাক। হাজার হোক মা তো চোখের সামনে মেয়ের জীবনটা এলোমেলো হতে দেখতে চান না। তাই তো তিনি শুরু থেকেই আপত্তি করছিলেন, কিন্তু স্বামীর ভয়ে বেশি কিছু বলতেও পারছেন না। আধার লম্বা শ্বাস নিয়ে বলল, আপনাদেরকে এইভাবে নিরাশ করার জন্য আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের মেয়েও চাইছে না এই সম্পর্কের মাঝে থাকতে। আশা করছি আপনারাও চাইবেন না আপনাদের আদরের কন্যা কষ্টে থাক। আমি আপনাদের মেয়ের জন্য সঠিক মানুষ নই। ও আরও ভালো ব্যক্তিকে ডিজার্ভ করে, যে কিনা তাকে শুধুই ভালোবাসবে। আলো ঠোঁট কামড়ে এতিওতি তাকিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করছে। অজানা কারণে তার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। উফ, এত কষ্ট কেন হচ্ছে তার? সামান্য ডিভোর্সই তো। তারপর সে মুক্ত পাখি। অথচ তার দমটাই বন্ধ হয়ে আসছে। আমাদের হাতে বেশি সময় নেই। যা করার জলদি করুন উকিল সাহেবু। তারেক হোসেনের দিকে তাকিয়ে তাহমিনা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। তারেক হোসেন তার সহকর্মী রাফিকে ইশারা করলেন। রাফি ফাইল ব্যাগ থেকে নীলসাদা ডিভোর্স পেপার বের করে সামনে থাকা ছোট কাচের টিটেবিলের উপর রাখল। তারপর একটা কলম নিয়ে আধারের দিকে বাড়িয়ে বলল, নিন সাইন করুন। আধার কলমটা নিয়ে অদূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকায়। ভাবছে হয়তো মেয়েটা কিছু বলবে, কিন্তু কিছুই বলল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে সহসাই সাইন করে দিল। যেহেতু সে বিয়ের দিনই সমস্ত মোহরনা পরিশোধ করে দিয়েছিল, তাই এটার কোনো ঝামেলা নেই। তাকে সাইন করতে দেখে উপস্থিত কেউই কিছু বললেন না। যেখানে বাড়ির মেয়ে ডিভোর্স দিতে রাজি, সেখানে তারা বাধা দিয়ে কি করবেন? নাও মা, এখন তুমি সাইন করোক, তারেক হোসেন আলোর উদ্দেশ্যে বলেন। আলো ধীর পায়ে এগিয়ে যেতে লাগল। এইটুকু পথ হাঁটতেই মনে হল তার পা জোড়া পাথর হয়ে যাচ্ছে। সামনে কদম ফেলতেও কষ্ট হচ্ছে। সে কোনোমতে পা জোড়া টেনে টুনে নিয়ে গিয়ে টিটেবিলের সামনে হাঁটু ভেঙে বসল। মাথার ওড়নাটা আরও টেনে নিয়ে ঘোমটা দিল। কারণ তার চোখ দুটো ভীষণ জ্বলছে। যে কোনো সময় আঁখি জোড়া বেইমানি করতে পারে। তাই সে দ্রুত কলম তুলে নীল হাতে। কিন্তু তার ডান হাত ভীষণ বাজেভাবে কাঁপছে। আলো সই করার জন্য পেপারে কলম ঠেকায়, কিন্তু সাইন করতে পারছে না।
উল্টো তার এক চোখ থেকে টপটপ করে দুফোঁটা অশ্রু পড়ল তালাকনামার মাঝে। মেয়েটার মনের অবস্থা টের পেয়ে নীলিমা রহমান এগিয়ে এসে পাশে বসল এবং মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, তোমার হাতে এখনো সময় আসে সোনা। তাই যা করবে একটু ভেবেচিন্তে করো। আমরা তোমার পাশে আসি যে কোনো পরিস্থিতিতেই। আধার এক দৃষ্টিতে মেয়েটার তিরতির করে কাঁপতে থাকা হাতটার দিকে তাকিয়ে আছে। সে দূরে থেকেও বুঝতে পারছে মেয়েটা নীরবে কাঁদছে। কিন্তু কেন এমন করছে মেয়েটা, যেখানে ও নিজেই তার কাছে সর্বপ্রথম ডিভোর্স চেয়েছে আর সে দিয়েছে? তাহলে এখন এত দ্বিধা কেন? তুমি শুধু একটিবারের জন্য মুখ ফুটে বলো ডিভোর্স চাও না। আমি আধার খান কথা দিচ্ছি কখনো বিচ্ছেদ চাইব না। মন থেকে অজান্তেই বেরিয়ে আসা অপ্রত্যাশিত বাক্যগুলো শুনে নিজেই তাজ্জব বনে গেল আধার। সে চোখের পলক ঝাপটিয়ে নজর সরিয়ে নিল। তখন তারেক হোসেন মেয়েটার হাবভাব দেখে বলে উঠলেন, আমার অভিজ্ঞতা বলছে তোমাদের দুজনের আরও সময় প্রয়োজন। তাড়াহুড়ো করে কোনো কাজই করা ঠিক নয়। তোমার বরং একে অপরকে বোঝার জন্য সময় নাও। তারপর না হয় এসব কাজে এগোনো যাবে। আমি আপাতত এই পেপারটা নিজের কাছেই রাখছি। কোথাও কোনো নোটিশ পাঠাবো না। তোমরা যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসো তাহলে আমি নিজে এসে তোমাদের সাইন নিয়ে যাব। ততদিন না হয় নিজেদের মনকে ভালো করে বুঝোক। উকিলের কথা শুনে তাহমিনা খান বলে উঠলেন, এখানে এত ভাবাভাবির কি আছে? কেউ কাউকে চায় না, তাহলে সেখানে সমঝোতা করার প্রশ্নই ওঠে না। আর এই মেয়ে, ডিভোর্স চেয়ে এখন সাইন করছো না কেন? তাড়াতাড়ি সই করো আর আমার ছেলেটাকে মুক্তি দাও। অনেক হয়েছে তোমার নাটক, আর না। আলো ছলছল চোখে তার বাবার দিকে তাকায়। সে এখন কি করবে বুঝতে পারছে না। বরমুখ করে তো বারবার ডিভোর্স চেয়েছে, কিন্তু এখন পাওয়ার পর এত কষ্ট হচ্ছে কেন? তাহলে কি সে মন থেকে এটা কখনোই চায়নি? হয়তো। মেয়ের চোখের ভাষা পড়তে একটু অসুবিধা হল না মতিউর রহমানের। তিনি উঠে এসে মেয়ের কাছে বসতেই আলো কলম রেখে বাবার বুকের মাঝে নিজেকে লুকানোর চেষ্টা করল। এখানে খান বাড়ির কেউ না থাকলে হয়তো এতক্ষণে মেয়েটা হাউমাউ করে কেঁদেও দিত। সোনা মা আমার, তুমি কি চাও আমাকে বলো। তুমি যদি চাও আরও সময় নিতে তাহলে তাই হবে। আমরা কেউ তোমাকে জোর করব না গি। আলো নীরবে তার বাবার বুকের শার্ট ভেজাচ্ছে। সে আসলে নিজেই জানে না কি চায়। অন্যদিকে তারেক হোসেন পেপারটা হাতে তুলে নিয়ে পাশে বসা আধারের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বললেন, ডিভোর্সের এত তাড়া কিসের? হ্যাঁ, সংসার করবে না ঠিক আছে, বুকে বাপের বাড়িতে বসিয়ে রাখো। ডিভোর্স দিলেই শুধু সম্পর্ক নষ্ট হয় না, আরও অনেক উপায় আছে। যেখানে তোমাদের সংসারটা শুরুই হল না সেখানে দুজনে মিলে অহেতুক ভাঙার চেষ্টা করছ। ডিভোর্স না দিয়ে বিচ্ছেদের আগুনে পুড়তে থাকো, তারপর বুঝতে পারবে তোমরা আসলেই কি চাও। আর আমি তো আছি, কোথাও পালিয়ে যাচ্ছি না। তাহলে এত চিন্তা করছো কেন? যেভাবে চলছে ওইভাবে চলতে দাও। আর এটাও যদি মানতে না পারো তাহলে ছোটবেলার মতো আবারও দেশ ছেড়ে চলে যাও। আর তোমার বউ অন্য ব্যাডার সাথে প্রেম করুক। তারপর না হয় তোমাদের জন্য আবার নতুন করে পেপার রেডি করব। কেমন? আধার গম্ভীর কণ্ঠে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন আঙ্কেল? মজা তো তোমরা স্বামী-স্ত্রী মিলে করছো আমার সাথে। একজন সাইন করার সময় নিজের নাম না লিখে অন্যের নাম লিখেছে, আর একজনের হাতের মির্কি বেরাম উঠেছে। এগুলো মজা নয় তো আর কি? হুম। তারেক হোসেন কথাগুলো বলে পেপারে ইশারা করে ধীর কণ্ঠে শুধাল, তোমার নাম যে আশা মাস, সেটা জানা ছিল না। তা এই নতুন নামটা কবে রাখলে? আর রাখলেও যখন তখন আতিকা দিয়ে দাওয়াত দিলে না কেন? পোলাও মাংস তো মিস হয়ে গেল। আধারের মুখাবয়ব শক্ত হয়ে গেল। সে চট করে ডিভোর্স পেপার নিয়ে একটানে ছিঁড়ে দুভাগ করে লোকটার হাতে ধরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিন আপনার পোলাও আর মাংস। তারেক হোসেন মনে মনে হাসলেন। তবে গম্ভীর মুখে বললেন, এখন 10,000 টাকা জরিমানা দাও হে ছোকরা। আধার বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেলল। সে কিছু বলতে যাবে তার আগেই তাহমিনা খান বললেন, ডিভোর্স পেপার ছিঁড়লে কেন আধার? জানি না গি। আধার সোজাসাপটা জবাব দেয়। তাহমিনা খান চিল্লিয়ে উঠলেন, তুমি আসলে কি চাও বলো তো? জানি না গি। বলেই আধার উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আলো ডেকে উঠল, দাঁড়ান স্যার। আধার দাঁড়াল, তবে পিছু ফিরল না। আলো উঠে এক ছুটে রুমে চলে গেল।
তারপর আলমারি খুঁজে একটা খাম ও অনেকগুলো গহনার বক্স নিয়ে এসে তাহমিনা খানের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, এগুলো নিয়ে যান মা। আমার দরকার নেই। তারপর খাম নিয়ে স্যারের সামনে দাঁড়িয়ে বলল, এখানে আপনার দেওয়া চেক রয়েছে, এটাও নিয়ে যান। আধার এক পলক মেয়েটার রক্তিম ফুলে ওঠা চোখের দিকে তাকিয়ে বলল, এটা তোমার হক। যেখানে আমাদের সম্পর্কের কোনো মূল্য নেই সেখানে এটা নেওয়ারও কোনো অধিকার নেই। আমি সময় নিয়েছি মানে এই না যে আপনার সংসারে ফিরব। তাই এটা নিজের কাছেই রাখুন। তোমাকে সময় দিয়েছি মানে এই নয় যে বউ হিসেবে মেনে নিয়েছি। তোমার সময় যবে শেষ হবে তখন বইল, আমি এসে ডিভোর্স পেপার সহ এইটাও নিয়ে যাব। ততদিন ভালো থাকো আর অন্যকে জ্বালানো বন্ধ করো। আল্লাহ হাফেজ। একথা বলে আধার হনহনিয়ে চলে গেল। সে আজ নিজের উপর ভীষণ বিরক্ত। এইদিকে তাহমিনা খান গহনার বক্সগুলো নিয়ে বেরিয়ে গেলেন। এইগুলো বিয়েতে দেওয়া হয়েছিল মেয়েটাকে। আলো তার দাদাজানের কাছে এগিয়ে গিয়ে খাম বাড়িয়ে দিয়ে বলল, এটা নাও দাদাজান। বাড়িতে ফিরে তোমার নাতির মুখের উপর ছুঁড়ে মারবে। ওকে। শোভহান খান উঠে দাঁড়িয়ে হাসলেন। তারপর মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি যেদিন খান বাড়িতে ফিরবে ওই দিন নিজ হাতেই না হয় এই কাজটা কইরো। এখন আসছি নাতবু। ভালো থেকো আর শীঘ্রই ফিরে এসো। তুমি ছাড়া খান বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে গি। আলো প্রত্যুত্তরে কিছু বলল না। শোভহান খান সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনার সাথে তারেক হোসেন ও রাফিও যান। সবাই চলে যেতেই আলো ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, পারলাম না বাবা, পারলাম না মুক্ত হতে। দিন শেষে তোমার স্বার্থপর মেয়ে নিজের বেইমান হৃদয়ের কাছে হেরে গেল। খুব বাজেভাবে হেরে গেল। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। কিন্তু না চাইতেও হয়ে গেল। আজ তুমি এত খুশি কেন ভাইয়া? ছোট বোনের কথা শুনে রাত ড্রাইভিং করতে করতে জবাব দিল, কারণ আজ তোর প্রেয়ারের বড় ভাইয়ের ডিভোর্স। কথাটা শুনে তিথি চমকে উঠল। অস্থির গলায় বলল, এটা কি বলছো তুমি? ভাইয়ার ডিভোর্স মানে? এতে এত অবাক হচ্ছিস কেন? আমি তো দেশের বাইরে বসে থেকেও শিওর ছিলাম তোর ভাইয়ের আজ হোক বা কাল বিচ্ছেদ হবে মানে হবেই, বাট এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি গি। তুমি এইভাবে বলছো কেন ভাইয়া? বড় ভাইয়া তো তোমারও ভাই হয়। তার জন্য কি একটুও খারাপ লাগছে না? না, লাগছে না খারাপ। তুমি ঠিক মায়ের মতো স্বার্থপর গো। তিথি ইগ। রাত গর্জে উঠল। ভাইয়ের বাজখাই গলার ধমকে তিথির চোখ দুটো ছলছল করে ওঠে। বড় ভাইয়া কখনো তাকে ধমকানো তো দূরে থাক, একটা বোকাও দেয় না। অথচ এই মানুষটা তার নিজের মায়ের পেটের ভাই হয়েও তাকে হার্ট করে। এর পিছনেও অবশ্য কারণ আছে। কারণ সে বড় ভাইয়ের আদরের বোন, তাই। আর সেও তার আধার ভাইকে ভীষণ ভালোবাসে। তাই তো তার ব্যাপারে খারাপ কিছু শুনতে পারে না। যেমনটা হলো এখন। তোমাদের শরীরে একই বাপের রক্ত থাকলেও তোমরা ভীষণ আলাদা। বিশেষ করে তুমি গি। মুখ বন্ধ কর, নয়তো গাড়ি থেকে ফেলে দেব গো। দাও না দাও। কে বাধা দিয়েছে গি? তিথি মাথা গরম করাস না গে। তিথি আর কিছু না বলে সিটে মাথা ঠেকিয়ে রাখল। সে আজ বাড়িতে যাচ্ছে। মূলত পরীক্ষা গতকাল শেষ হওয়ায় কিছুদিনের ছুটি পেয়েছে। তাই বাড়িতে ফিরছে। নিজের ভাইয়াকে দেখে যতটা না খুশি হয়েছিল এখন তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। উহু, এটা নিজের জন্য নয়, বরং তার বড় ভাইয়ার কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। মানুষটা এই পর্যন্ত তাদের জন্য কিনা কি করেছে, এখনও করে যাচ্ছে। অথচ তার বেইমান মা বাবা সবকিছু ভুলে গিয়ে দিব্যি স্বার্থপরের মতো জীবনযাপন করছে। অথচ তার বড় ভাইটা মনের কষ্টে একটু একটু করে শেষ হচ্ছে। তিথির কেন জানি ভাবির ওপর ভীষণ অভিমান হল। মেয়েটা একটু থেকে গেলে কি হতো? মানছে তার ভাইটা একটু কঠোর হৃদয়ের মানুষ। কিন্তু তাই বলে এইভাবে বিচ্ছেদ হয়ে যাবে? মেয়েটা তো একটু পারত মানিয়ে নিয়ে ভাইয়াকে বুঝতে। তিথি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করে বলল, তুমি যদি ভাইয়ার অতীত একটু জানতে ভাবি, তাহলে তুমি কখনো তাকে ছেড়ে যেতে পারতে না, বরং নিজের সবটা দিয়ে ভালোবাসতে। কারণ তোমার স্বামী যে বড়ই ভালোবাসা পাওয়ার কাঙাল। খান বাড়িতে আপাতত ছোট্টখাট্ট একটা ঝামেলা চলছে। এর পিছনে রয়েছে তাহমিনা খান। বাড়িতে ফেরার পর থেকেই উনার মুখের বুলি থামেনি। যা ইচ্ছে তাই বলে আধারকে কথা শোনাচ্ছে।
সবকিছু শুনেও চুপ করে আছে ছেলেটা। আর এই সুযোগেই এতদিনের মনের বিষ সব উগলে দিতে ব্যস্ত তাহমিনা খান। সোবহান খান প্রথমে চুপ থাকলেও পরবর্তীতে আর শান্ত থাকতে পারেননি। তিনিও উচিত জবাব দেন। সবকিছু মিলিয়ে এখন যুদ্ধের ন্যায় গরম পরিবেশটা। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আবহাওয়া ঠান্ডা হয়। আধার রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে তার। এই একটা কারণে সে বাড়িতে থাকতে চায় না। আগে খুব একটা বাড়িতে আসত না। তার বহু বছর আগে কেনা একটা ফ্ল্যাট রয়েছে। সেখানেই একা থাকত। মাঝে মধ্যে এখানে এসে শুধু দাদাজানের সাথে দেখা করে যেত। কিন্তু কয়েক মাস থেকে সে এখানেই থাকছে। কারণ তার দাদাজান সবসময় চেয়ে এসেছেন সে এখানে এসে থাকুক। আর সে প্রথম কথা না শুনলেও পরবর্তীতে ঠিকই তার দাদাজানের কথা রাখে। কারণ তার জীবন জুড়ে যে ওই একটা মানুষই আছে। তাই তো হাজার কষ্ট হলেও সে মুখ বুজে এই বাড়িতে পড়ে থাকে। অথচ তার মনটা সবসময় অন্য এক জায়গায় বসবাস করে। আজ শেফালি চাচি নেই। তিনি ছুটি নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছেন। আধার টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে এল। দুপুর পার হতে চলেছে। অথচ খাবার পেটে পড়েনি এখনো। সে ফ্রিজ খুলে দেখল রান্না করা খাবার আছে কিনা। কিন্তু কিচ্ছু নেই। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিল। সে যদি একা হতো তাহলে কখনোই রান্না করত না। শুধু এক মগ কফি বানিয়ে খেয়ে নিলেই হয়ে যেত। তার এমনও দিন যায় যেখানে সারাদিন পেটে ওই তেতো কফি চা ছাড়া কিছুই পড়ে না। সে চাইলে বাহির থেকে খাবার অর্ডার করতে পারত, কিন্তু দাদাজান বাইরের খাবার খেতে পারেন না। আর সেও চায় না মানুষটা অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার খেয়ে শরীর খারাপ করুক। সে আগেই বুঝে গিয়েছিল তার ছোট মা আজ সারাদিনেও রান্নাঘরে পা রাখবে না। সারাদিন নয়। উনার আদরের একমাত্র ছেলে এলে ঠিকই আসবেন। কারণ তিনি তার সন্তানদের জন্যই রান্না করতে বেশি পছন্দ করেন। আধার কফি খেতে খেতে ভাত, ডাল, সবজি আর ডিম ভুনা করে নেয়। সে যখন দেশের বাইরে ছিল তখনই এসব রান্নাবান্না শেখা। পিএইচডি শেষে দেশে ফেরার পরও মাঝে মধ্যে টুকটাক রান্না করে, তবে সেটা প্রয়োজন ছাড়া কখনোই না। একই দাদুভাই, তুমি রান্নাঘরে কি করছ? সোবহান খান ড্রয়িংরুম পেরিয়ে খোলা রান্নাঘরের দিকে এগিয়ে আসতে আসতে প্রশ্ন করেন। আধার এক পলক তাকিয়ে বলল, ক্রিকেট খেলছি দাদাজান। খেলবে? তুমি আর ভালো হলে না আধার। তোমার নাতি কবেই ভালো ছিল। ছিলে তো, ছোটবেলায় ভীষণ আদুরে ছিলে গু। আর এখন বাদর হয়ে গেছি, তাই তো? সোবহান খান হেসে বললেন, হয়তো। আধার কিছু না বলে নিজের কাজে মন দেয়। সবকিছু গুছিয়ে নিয়ে বলল, ডাইনিংয়ে বসো, আমি আসছি গু। আজ বু থাকলে হাত পুড়িয়ে রান্না করতে হতো না গি। ঠিক বলেছ। তোমার জন্য পাত্রী দেখা শুরু করছি তাহলে গু। আমার বউ না, তোমার বউয়ের কথা বলছি গু। ওহ, আমার বউ আছে? জানতাম না তো গু। নাতির তেরামি দেখে সোবহান খান বেশ বিরক্ত হলেন। এই ছেলেটা এমন কেন? একটু কি ভালো হওয়া যায় না? এই জন্যই তার নাতবু দুচোখে দেখতে পারে না এই বদমাসটাকে। সবসময় উল্টাপাল্টা কথা বলে ভালো মুড বিগড়ে দিতে ওস্তাদ। সোবহান খান আর কথা না বাড়িয়ে চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসলেন। আধার এক এক করে খাবারের পাত্রগুলো নিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখল। তারপর নিজ হাতে দাদাজানকে খাবার বেড়ে দিল। কোথায় যাচ্ছ? সোবহান খান খেতে খেতে খেয়াল করলেন আধার প্লেটে খাবার সাজিয়ে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তাই তিনি কপাল কুঁচকে উপরোক্ত বাক্যটি বলে। আধার পিছনে না ফিরে একটি বন্ধ দরজার রুমের দিকে যেতে যেতে ধীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বোমাকে খাবার দিতে। উনি আমাকে পর ভাবলেও তো আমি আর উনাকে পর ভাবতে পারি না দাদাজান। কি করে বলবো তোমায়? আসলে মন কি যে চায়। কেন সে পালিয়ে বেড়ায়? তোমার থেকেই। কি করে বলবো তোমায়? কেন এমন হাত বাড়ায়? আবারও হারিয়ে সে যায়। তোমার থেকেই। তুমি জানতে পারোনি। কত গল্প পুড়ে যায়। তুমি চিনতে পারোনি আমাকে। হায় আলো নিজের গিটারে টুংটাং শব্দ তুলে পরন্ত বিকেলে ছাদের দোলনায় বসে থেকে দোল খেতে খেতে গুনগুন করে গান গাইছে। তার যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে একা একা গান গায়। তারপর কিছুটা হলেও মনটা হালকা হয়। সে চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে গাইল আরও কয়েকটি লাইন। পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়। তবু আমার ফিরে আসার সত্যিই নেই উপায়।
তুমি আমার জিতের বাজি, তুমিই আমার হার। মেয়েটার মিষ্টি কণ্ঠস্বরে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। বাতাসে উড়ছে তার খোলা চুল, স্কার্টের সাদা ঘের। কালো টপসের উপর ঝুলছে সফেদ জর্জেট ওড়না, যেটার একাংশ অবহেলায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অথচ মেয়েটার সেদিকে কোনো ধ্যানমগ্ন নেই। সে তো এখন এক অন্য জগতে হারিয়ে গেছে। তবে মেয়েটিকে বেশিক্ষণ নিজের গানে মত্ত থাকতে না দিয়ে হঠাৎই ছাদের দরজা ধরাম করে খুলে গেল। মৃদু আওয়াজে আলোর কণ্ঠের সাথে সাথে হাত জোড়াও থেমে গেল। রাহুল ভাইয়া, আপনি এখানে? অসময়ে মানুষটাকে সশরীরে এখানে দেখে কিছুটা অবাক হয় আলো। কারণ লোকটা কখনোই হুটহাট করে আসে না। কিন্তু আজ কেন জানি মানুষটাকে এলোমেলো দেখাচ্ছে। চুলগুলো কপালে লেপ্টে আছে, ঘামার্ত চেহারাটা লালচে, ইন করা শার্টের অর্ধেক অংশ বাইরে, দুটো বোতামও খোলা। সবসময় পরিপাটি থাকা মানুষটিকে আজ এমন ছন্নছাড়া রূপে দেখে ভরকালো মেয়েটা। ফের জানতে চাইল, আপনি ঠিক আছেন ভাইয়া? ঠিক নেই পাখি। একদম ঠিক নেই আমি। রাহুল মেয়েটার দিকে এগিয়ে যেতে যেতে অস্থির গলায় বলে। আলো ভ্রু কুঁচকে বলল, কেন? কি হয়েছে আপনার? সেটা তো তুমি বলবে, তোমার কি হয়েছে গি? মানে ঠিক বুঝলাম না। কেন করলে এমন? কেন ওই আধার খানকে ডিভোর্স দিলে না, কেন? আলোর কপাল কুঁচকে গেল। তাহলে কি তার বিয়ের কথা জানে এই লোকটা? উমম হতে পারে। না হলে কি আর এসব জানতে পারত? সে তপ্ত শ্বাস ছেড়ে গিটারটা দোনলায় রেখে উঠে দাঁড়ায়। তারপর শান্ত গলায় বলে, আমার নিজেরও এটার সঠিক উত্তর জানা নেই। ওই সময় যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, দ্যাটস ইট। একটু থেমে পুনরায় বলল, কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ তুমি তো ওই লোকটাকে পছন্দ করো না, আর না তার সাথে সংসার করতে চাও। তাহলে কেন এমন পাগলামি করলে আলো? তুমি ওই লোকটার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। ওই লোকটা সবসময় তোমাকে অপমান করে, কথা শোনায়, একটুও সহ্য করতে পারে না। সবকিছু জেনে শুনেও তুমি কেন আবারও ওই নরকের মধ্যে পা রাখলে? ওই লোকটা কি কোনোভাবে তোমাকে ব্ল্যাকমেইল করছে? রাহুলের কথা শুনে আলো হতবাক হয়ে গেল। এই পাগল ছেলেটা এসব কি আবোলতাবোল বলছে? আধার স্যার ব্ল্যাকমেইল করবে? তাও তাকে? হাস্যকর ব্যাপার। আই নো উনি আমাকে লাইক করেন না। আমিও উনার ওই গাম্ভীর্যকে পছন্দ করি না। উনাকে দেখে কিছু না হলেও উনার তেরামিতে মেজাজ খারাপ হয়ে যায়, সবসময় তেরা তেরা কথা বলবে। উনাকে একটা প্রশ্ন করেও শান্তি নেই। উল্টো আপনার মাথাটাই নষ্ট করে দিবে, মানছি মানুষটা একটু অদ্ভুত টাইপের। কিন্তু তাই বলে খারাপ নয়। আধার স্যার যথেষ্ট ভালো একজন মানুষ। আর আমার সাথে তেরামি, অপমান করলেও কখনো হার্ট করেননি কিংবা খারাপ ব্যবহার করেননি। উনি তো আগে থেকেই আমাকে দেখতে পারতেন না, আর আমিও উনার পিছনে এই পর্যন্ত কম লাগিনি। বলতে গেলে আমার নিজের দোষেই মানুষটাকে শত্রু বানিয়েছি। আর স্যার শুধু আমার সাথেই অমন করেন, এর বাহিরে তো অন্য মেয়ের দিকে তাকানোরও প্রয়োজন মনে করেন না। উনি আমাকে যতই অপছন্দ করুক, কিন্তু কখনো অবহেলা করেননি। বিপদের সময় সবসময় ওই অদ্ভুত লোকটাকেই নিজের ঢাল হয়ে সামনে পেয়েছি। উনি একটু হলেও আমাকে আগলিয়েছে, যত্ন করেছে। শুধু নিজের মনটাই দিতে পারেননি গিয়ে। শেষের কথাটা আস্তে বলে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল আলো। সে যতই মুখে লোকটাকে বকাবকি করুক না কেন, দিন শেষে ওই লোকটাকেই তার এখন ভালো লাগে। তুমি আধার খানকে চাইলেও কিন্তু তোমাকে আধার খান একটুও চায় না গে। রাহুলের কথা শুনে আলো কিছু না বলে পাশে ঘুরে খোলা আকাশের দিকে তাকায়। যেই মানুষটাকে পাবে না জেনেও তার বেইমান মনটা সেই মানুষটাকেই বেহায়ার মতো চেয়ে বসে আছে। এর থেকে কষ্টের আর কি আছে? আলো, হুম। আধার খানকে ডিভোর্স দাও। আমি সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। একথা শুনে আলো চট করে পিছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার ডিভোর্স নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কারণ আমি তোমার ভালো চাই। কিন্তু আমি ডিভোর্স চাই না গে। কেন? উনাকে অন্য কারোর সাথে দেখতে পারব না। আমি চাই না আধার স্যার অন্য কোনো মেয়ের হোক। তাই যেভাবে আছি ওভাবেই থাকতে চাই ভাইয়া। প্লিজ আপনি আর এই বিষয়ে কিছু বলবেন না। আমাকে আমার মতো থাকতে দিন গু। রাহুল এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি পাগল হয়ে গেছ? যেই মানুষটা তোমাকে বউ বলে মানে না, তুমি কিনা সেই মানুষটাকেই চাচ্ছ? আর ইউ ম্যাড? আলোর এতক্ষণের সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেয়েটা হঠাৎই চিল্লিয়ে উঠে বলল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর এমনটা কেন হয়েছি জানেন? নিজের এই জঘন্য হৃদয়টার জন্য। ব্রেন বলে ওই লোকটার থেকে দূরে যেতে, কিন্তু এই বেইমান মন সেটাতে সায় দেয় না। আপনি ঠিকই বলেছেন, আমি সত্যিই উন্মাদ। না হলে কি অমন একটা শয়তানকে চাইতাম? যাকে আমি পছন্দ করি না, কিন্তু তাকেই আমি দিন শেষে অনুভব করি। ওই বাড়িতে যতদিন ছিলাম ততদিন ওই লোকটার পাষাণ বুকের মাঝে ঘামটি মেরে থেকেছি। মাঝে মধ্যে নিজ থেকেই কাছে গিয়েছি। কারণ উনার বুকে মাথা রাখলে সুখ সুখ মনে হতো। তখন কেন জানি উনাকে খুব আপন আপন লাগত। হয়তো এইটাই পবিত্র বিয়ের অদৃশ্য বাঁধন। আমি মানি বা না মানি, তবুও তো উনি আমার স্বামী। তাহলে কি করে পারতাম উনাকে অন্য কারোর হতে দেখতে? মেয়েরা আর যাই করুক, কখনো নিজের স্বামীর ভাগ দিতে পারে না। আমি জানি না আমার কি হয়েছে। আর কেনই বা এমন করছি। শুধু জানি ওই আধার খান আমার না হলে অন্য কারোরও না, কারণ না। একনাগাড়ে কথাগুলো বলে এক ছুটে চলে গেল আলো। অন্যদিকে রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার শূন্য দৃষ্টি দরজার দিকে। হঠাৎই সে অস্ফুটস্বরে বিড়বিড় করে বলে উঠল, তুমি অজান্তেই ভালোবেসে ফেলেছ আধার খানকে। রাত গভীর। অথচ একজন যুবক এলোমেলোভাবে কার ড্রাইভ করে রাস্তায় ছুটে চলেছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাবার পর যুবকটি হঠাৎই ব্রেক কষল তার খুব চেনা পরিচিত এক জায়গায়। তারপর গাড়ি থেকে নেমে গিয়ে সামনে হাঁটতে শুরু করল। কিছুদূর পথ এগিয়ে আসতেই চোখের সামনে স্পষ্ট হল এক লাইনে রাখা 4টে কবর। আধার লম্বা শ্বাস নিয়ে কাছে এল। প্রথম কবরের পাশে 2 হাঁটু ভেঙে বসল। আজ তার ভীষণ মন খারাপ। তাই তো ছুটে এসেছে নিজের আপনজনদের কাছে। আধার ঠোঁট কামড়ে ডান হাতটি বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল কবর। তারপর ভাঙা ভাঙা গলায় অস্ফুটস্বরে ডেকে উঠল, আম্মু। বিপরীত পাশ থেকে কোনো সাড়াশব্দ এল না। আর আসবেও না কখনো। আধার জোরে শ্বাস নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ তোমার ছেলের খুব মন খারাপ আম্মু, খুব। অথচ তুমি এসে জানতে চাইলে না, কেন তোমার আদরের ছেলের মন খারাপ। ছোটবেলার মতো বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে সব দুঃখ, কষ্ট এক নিমিষেই গায়েব করে দিলে না। তুমি কি আমাকে ভুলে যাচ্ছ? নাকি এতদিন আসিনি তাই অভিমান করেছ? আচ্ছা সরি। খুব খুব সরি আম্মু। প্লিজ তুমি আর রাগ, অভিমান করে থেকো না। এবার থেকে তোমার অবাধ্য সন্তান বাধ্য হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দ্বিতীয় কবরের কাছে গিয়ে বসে। তারপর হাত রেখে শান্ত গলায় বলে, আমার অদেখা ছোট্ট ভাই। কেমন আছিস? নিশ্চয়ই বড় ভাইকে মিস করিস? আমিও তোদেরকে ভীষণ মিস করি। কিন্তু আফসোস, তোরা সবাই স্বার্থপরের মতো আমাকে একা রেখে পালিয়ে গেলি। আমি এমনই একজন অভাগা ভাই যে নিজের ছোট্ট ভাইকে জীবন্ত অবস্থায় দেখতে পারিনি। পৃথিবীতে আসার আগেই ওই নীল আকাশে মাছেলে মিলে উড়াল দিলি। অথচ আমার কথা একটিবারের জন্যও ভাবলি না। জানিস, মাঝে মধ্যে না আমার ভীষণ অভিমান হয় তোদের উপর। ইচ্ছে করে না এখানে এসে তোদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে। কিন্তু কি করব বল? আমি তো আর তোদের মতো স্বার্থপর নই। তাই বেহায়া, নির্লজ্জের মতো সবসময় ছুটে আসি। নয়তো বুকের ভেতরটা হাসফাস করে দম বন্ধ বন্ধ লাগে। আচ্ছা তুই এখন ঘুমিয়ে থাক, আমি আর তোকে ডিস্টার্ব করব না গে। আধার কথাগুলো বলে তৃতীয় কবরের কাছে যায়। তারপর একই ভঙ্গিতে বসে ধীর কণ্ঠে বলল, বোন আমার, ভাই তোকে অনেক মিস করে। বিশেষ করে তোর হাতের পোড়া রুটিগুলোকে গি। একটু থেমে তাচ্ছিলের সুরে বলল, তুই এমন একজনরে ভালোবাসলি বোন, যার জন্য আমি হারালাম নিজের একমাত্র কলিজা টুকরো বোনকে। আচ্ছা, তোর একটুও কি আমার কথা মনে হয়নি? একবারের জন্যও ভাবিসনি তোকে হারিয়ে তোর ভাই ঠিক কতটা কষ্ট পাবে। মা, ভাইকে হারানোর পর তো তুই ছিলিস আমার বেঁচে থাকার কারণ। এই ছোট্ট তোকে আঁকড়ে ধরেই তো যুদ্ধ করে বেঁচেছিলাম। অথচ তুই তুই কি করলি হু? একটা বেইমানের জন্য নিজের ভাইয়ের ভালোবাসাকেই তুচ্ছ করে পালিয়ে গেলি? আমার ভালোবাসার কাছেও কি ওই জানোয়ারের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ছিল তোর কাছে? এই দেখ, এই হাত দুটো দিয়েই তোকে একটু একটু করে বড় করেছিলাম। তখন যদি জানতাম তুই অন্যের জন্য নিজের জীবন দিবি, তাহলে বিশ্বাস কর কখনো তোকে ভালোবাসতাম না। কারণ ভালোবেসে দিন শেষে কি পেলাম তোদের থেকে? শুধু এক বুক হাহাকার, আফসোস আর কষ্ট ছাড়া কিছুই না। তোকে রেখে যখন অস্ট্রেলিয়ায় যেতে হয়েছিল তখন কষ্টে বুকটা ছিঁড়ে গিয়েছে।
আমি যেতে চাইনি তোকে ছাড়া, কিন্তু তোর বাপ আমাকে বাধ্য করেছে। আমি উনার কাছে কি চেয়েছিলাম? শুধু চেয়েছি তোকে যেন একটু আগলে রাখে। আমি কয়েক বছর পরই তোকে আমার কাছে নিয়ে যাব। কারণ আমি জানতাম দাদাজান ছাড়া আর কেউই তোকে ভালোবাসত না। সবকিছু ঠিকই তো চলছিল। তাহলে কেন তুই মাঝখান থেকে হারিয়ে গেলি? ওই বেইমানটাকে এত না ভালোবাসলেও পারতি বোন আমার। কারণ তুই দিন শেষে ভালোবেসে পেলি শুধু মৃত্যু। আর ওই ছেলে পেল সুখ। এমন ভালোবাসার কি খুব প্রয়োজন ছিল তোর? উহু, মোটেও ছিল না। তবুও তুই হেরে গেলি এক বেইমানের মিথ্যে ভালোবাসার কাছে। অপর প্রান্তের রমণী নিশ্চুপ। আধার কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। তারপর বিড়বিড় করে বলল, ভাই তোকে ভালোবাসে বনু। এখনও খুব ভালোবাসে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চর্তুত কবরের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, সবকিছু আপনার জন্য হয়েছে মি আশরাফ খান। আপনার জন্য আমার সুখের পরিবারটা এক ঝটকায় ধ্বংস হয়ে গেছে। আমি আধার কখনোই আপনাকে ক্ষমা করব না, কখনোই না গি। আধার ঘৃণায় মুখ সরিয়ে নিয়ে তার মায়ের কবরের পাশে গিয়ে বসল। আজ রাতটা এখানেই থাকবে। তার মায়ের কাছে। আধার আলতো করে কবরের উপর মাথা রাখল। হয়তো অনুভব করার চেষ্টা করল নিজের জন্মদাত্রীকে। ছেলেটা কেমন শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় আওড়াল, কতগুলো বছর হয়ে গেল তোমার বুকে মাথা রাখি না আম্মু। অতঃপর চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, বাতাসের দাপটো বাড়ল। অথচ আধার আবেশে চোখ বুজে অনুভব করল সে তার মায়ের বুকের মাঝে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎই তার শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। একই সাথে চোখের কুর্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কে বলেছে সে এতিম? এই তো তার পুরো পরিবার রয়েছে এখানে। তার মা, বাবা, ভাই, বোন সবাই আছে। অথচ সবাই থেকেও সে দিন শেষে পৃথিবীতে বড্ড একা। কারণ তার সুখের পরিবার বহু বছর আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে ওই দূর আকাশে। এখন হয়তো সেও নিজের জীবনের অন্তিম প্রহরের দিন গুনছে। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।